স্লোগানকে উদ্বোধিত করুন। সবাই মিলে বলবো, বাংলা নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকেই চাই। সবাইকে অনুরোধ করছি আমরা বসে যান, সবাইকে অনুরোধ করছি আমরা বসে যান। এরপর আমাদের জেলার উন্নয়নের কারিগর, জেলার নবরূপকার, আমাদের অভিভাবক মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে সমস্ত স্তরের শিক্ষক সংগঠনের তরফ থেকে, বীরভূম জেলার সমস্ত স্তরের শিক্ষক সংগঠনের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। করতালির মাধ্যমে একটু আপনারা সকলে একটু হাততালির মাধ্যমে আমাদের জেলার কান্ডারি, জেলার অভিভাবক মাননীয় অনুব্রত মণ্ডলকে আমাদের সমস্ত স্তরের শিক্ষকরা শিক্ষিত। এরপর আমাদের আইসিটি কম্পিউটার সেকশনের শিক্ষক শিক্ষিকারা মাননীয় আমাদের জেলা সভাপতিকে বরণ করে নেবেন। এখন আমাদের যে জাতি, আমাদের খেলা হবে যে স্লোগান, সেই স্লোগানের রেপ্লিকা আমাদের জেলার কান্ডারির হাতে তুলে দিচ্ছেন আমাদের জেলার চেয়ারপারসন ডক্টর প্রলয় রায়। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, চরম চরম খেলা হবে, দুর্বাতাসা খেলা হবে। এরপর সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য আমাদের জেলা পরিষদের মেম্বার তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি অভিজিৎ সিনহা মহাশয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। মঞ্চে শ্রী অনুব্রত মণ্ডল, আমাদের সকলের প্রিয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আউসগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলপুর, বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 3টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। আছেন শ্রী অসিত মাল, মাননীয় সাংসদ, বোলপুর লোকসভা কেন্দ্র। আছেন শ্রী বিকাশ রায়চৌধুরী, সভাধিপতি, বীরভূম জেলা পরিষদ। আছেন ডক্টর প্রলয় নায়েক, আছেন আপনারা। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং ধন্যবাদ জানাবো আমাদের জেলার শিক্ষা সেলকে এবং তার সভাপতিকে যে আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ এই 21শে ফেব্রুয়ারি, এই পবিত্র দিনে শিক্ষক সংগঠনের এই মিটিংটা তারা রেখেছে। তার কারণ ভাষা আন্দোলনের সাথে, ভাষার সাথে, মাতৃভাষার সাথে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের একটা নিবিড় যোগাযোগ আছে। যারা প্রাইমারি শিক্ষক, একজন শিশু তার মুখে ভাষা ফোটার পর তার বাবা মার কাছে যেটুকু শেখে, তারপরে তার যখন প্রাইমারি স্কুলে যাওয়ার সুযোগ হয়, তাদেরকে কিন্তু ভাষায় শিক্ষাটা দেন আপনারা। পরবর্তী পর্যায়ে যখন সে হাই স্কুলে যায়, তখন আরো উন্নততর ভাষার জ্ঞান, তার প্রকাশ, সেটা যারা হাই স্কুলের শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন তারা দেন। এবং তার পরবর্তী পর্যায়ে যারা কলেজ, ইউনিভার্সিটিতে যাদের পড়ার সুযোগ হয়, যে ছাত্রছাত্রীদের, তাদেরকে কিন্তু আপনারাই
ভাষাটা শেখান, সেটা বিজ্ঞানের ভাষা হোক, সাহিত্যের ভাষা হোক, বাণিজ্য বিভাগের ভাষা হোক, যে কোনো ভাষাই হোক না। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা 21 সালের বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে চলেছি, আজকে 21 তারিখ, হয়তো 24-25 তারিখের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। আজকে বিশেষ করে বাংলা, বাঙালি, বাংলা ভাষা নিয়ে বহু চর্চা হচ্ছে। কেন বহিরাগত, কেন তাদের ভাষা নিয়ে আলোচনা হচ্ছে, এরকম অনেক রকম বিষয় চলছে। আমি শুধু এটুকু বলবো যে নিশ্চয়ই বাংলার বাইরের যে কোনো মানুষ বাংলায় আসতে পারেন, বাংলার ইতিহাস সবাইকে আপন করে নেয়, কিন্তু বাংলার প্রতি ভালোবাসা থাকতে হবে, অন্তরে টান থাকতে হবে। শুধু রাজনীতির উদ্দেশ্যে নির্বাচন সামনে বলে 2 মাস 3 মাস আগে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন এই কথা বলে বাংলা ও বাঙালিকে অপমান করার কোনো জায়গা কিন্তু তাদের নেই। তাই বাংলা এবং বাঙালি প্রতিবাদ করছে। 23শে জানুয়ারি আমাদের সকলের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু লোক, বিজেপি এবং আরএসএস এর কিছু লোক সেখানে অপমানিত করেন সেই পবিত্র দিনটাকে এবং অপমানিত করেন আমাদের মুখ্যমন্ত্রীকে, তখন বাংলা এবং বাঙালি গর্জে ওঠে। তাই আমরা বহিরাগত নিয়ে এত কথা বলছি। তার কারণ হঠাৎ করে এসে রবীন্দ্রনাথকে চেনা যায় না, হঠাৎ করে এসে নেতাজিকে চেনা যায় না, হঠাৎ করে এসে বাংলার বাইরে থেকে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনা যায় না। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিদ্যাসাগরের প্রতি তাদের ভালোবাসা এটা প্রমাণ করা যায় না। তাই আমাদের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজের মেয়েকেই চায়। অবশ্যই এই কথার মধ্যে দিয়ে আমরা 100 বার আমাদের মেয়েকে চাই। আগামী 21 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই আবার 3য়-বার মুখ্যমন্ত্রী হোক। এটাই আমরা চাই। এটা বাংলা ও বাঙালি সকলের এটাই কাম্য, এটাই আমরা চাই। তাই আজকে আপনারা যারা এসছেন, আপনাদের উপর একটা দায়িত্ব আছে, আপনারা নিশ্চয়ই এটা পালন করেন এবং করবেন। এখনো পর্যন্ত যে কটাকে নোবেল প্রফেশন বলা হয়, নিশ্চয়ই আপনারা তার মধ্যে একটা। যেমন ডাক্তারদের বলা হয়, তেমনি আপনাদেরও যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত নোবেল প্রফেশন আপনাদের। তাই এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে পাড়ায় আপনারা কোনো কথা বললে তার একটা প্রভাব পড়ে, যে মাস্টারমশাই এটা বলছিলেন, দিদিমণি এটা বলছিলেন, হাই স্কুলের স্যার এটা বলছিলেন। আপনাদের কথায় মানুষ প্রভাবিত হন এবং হওয়াটা দরকার। তাই আমি আপনাদের কাছে বলবো, বাংলার উপর যে আক্রমণ আসছে, বাইরের রাজ্যের কিছু মানুষ এসে সব সময় আমাদের মুখ্যমন্ত্রীকে অপমানিত করছেন। উন্নয়নের কথা তারা বলছেন না, যে উন্নয়ন 10 বছরে হয়েছে। 69টা প্রকল্পের মধ্য দিয়ে যে বাংলা এবং বাঙালিকে সেবা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা তারা বলছে না। তারা কিছু ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে, যা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আপনারা দেখবেন কিছু লোক যারা বিজেপি বা আরএসএস করে, চাঁদার একটা বিল বই নিয়ে অনেক গ্রামে বা অনেক শহরে পাড়ায় বেরিয়ে পড়ছে, অযোধ্যায় রাম মন্দির হবে, চাঁদা দাও। অযোধ্যায় রাম মন্দির হোক, এটা নিয়ে কোনো আপত্তি নেই, আমরাও ধর্মকে মানি, কিন্তু আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না। বিজেপি এবং আরএসএস ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাইছে। আমাদের প্রতিবাদটা, আমাদের বিরোধটা সেই জায়গায়। যারা এই কাজগুলো করছে তাদেরকে প্রশ্ন করবেন, তারা যে গ্রামে থাকে সেই গ্রামে বহু পুরনো 100 বছর 200 বছরের শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, ধর্মরাজের মন্দির
হয়তো ভগ্ন অবস্থায় পড়ে আছে, সেই মন্দিরের পাশে এই বিজেপি আরএসএস এর লোকদেরকে কোনোদিন দেখা যায় না। তার সংস্কারের জন্য এদেরকে কোনো উদ্যোগী ভূমিকা দেখা যায় না। তারা কিন্তু অযোধ্যা রাম মন্দিরের জন্য চাঁদা তুলে বেড়ায়। এটা ধর্ম নয়, এটা রাজনীতি। আর আমরা ধর্মকে শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। যেমন তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, এর আগে আপনারা যারা তারাপীঠ গিয়েছেন, আপনারা তারাপীঠ দেখেছেন, আর এখন তারাপীঠ গিয়ে দেখুন। ঠিক তেমনি যারা ইসলাম ধর্মের মানুষ, পাথরচাপড়ি উন্নয়ন পর্ষদও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে। বক্রেশ্বর উন্নয়ন পর্ষদও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। তাই আমরা আপনাদের কাছে এই কথাটা বলবো, আপনারা যে সমাজ, মানুষের কাছে এই কথাগুলো বেশি বেশি করে বলুন। এবং আপনারা নির্বাচনের কাজে যুক্ত হন, আমরা জানি। তাই আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা নির্বাচন কাজে যুক্ত হওয়ার আগে যে সময়টুকু পাবেন, ব্যক্তিগতভাবে আপনার অধিকার আছে যে কোনো দলকে সমর্থন করা। আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু প্রচারটা করুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে 26 থেকে 27 তারিখে এই করোনার সময় মাইনেটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। অন্যভাবে নেবেন না। এই আর্থিক সংকটের মধ্যেও বহু রাজ্যে কিন্তু মাইনে কাট হয়েছে। 10%, 20%, 30% কাট করে দিয়েছে। কিন্তু আজকে পশ্চিম বাংলাতে আপনারা যারা এখানে আছেন, আপনাদের মতো কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকারা প্রতি মাসে 30 তারিখ যায়নি, 26-27 তারিখের মধ্যে মাইনেটা পেয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো, সব শ্রেণী আজকে আপনাদের কাছে সমাজ আছে। যেদিনকে সরকারি কর্মচারী আছে সেদিন বলবো এই কথা। তাই আমি এই কথা বলবো যে বারে বারে একটা কথা জানুন, এরকম মুখ্যমন্ত্রী কিন্তু পাবেন না, যে মুখ্যমন্ত্রী সব সময় সর্বস্তরের মানুষের জন্য, সর্বধর্মের মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আপনাদেরও দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ব্যক্তিগতভাবে যাতে করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, আবার তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। তার কারণ আপনার ছেলে মেয়ে যদি প্রাইমারি স্কুলে যায়, তাহলে সে কিন্তু জুতো, মোজা, ব্যাগ, বই, মিড ডে মিলটা পাচ্ছে। আপনার ছেলে মেয়ে যদি 9, 10, 11, 12 পড়ে হাই স্কুলে, সরকারি স্কুলে, সেখানে কিন্তু সবুজ সাথী সাইকেলটা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন সবুজ সাথী সাইকেলটা দেয়, দেখেন না যে সেই ছেলে বাবা বা মেয়েটির বাবা কংগ্রেস করে না, তৃণমূল করে না, বিজেপি করে না, সিপিএম করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। যখন রেশনে ফ্রিতে চালটা দেয়, তখন বিজেপির বাড়ির লোকেরাও গিয়ে কিন্তু বস্তা করে চালটা নিয়ে আসে। যখন বীরভূম জেলার উন্নয়নের কান্ডারি অনুব্রত মণ্ডল ছিল বন্দে মাতরম। এরপর আমাদের সবার সামনে আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয় 2021 বিধানসভার নির্বাচনে আমাদের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদের কি কর্তব্য, কি করণীয়, সেই সম্বন্ধে আলোকপাত করবেন। নমস্কার। খুব খারাপ লাগছে, বেশ কিছু মাস্টারমশাই, অনেক মহিলারা দাঁড়িয়ে আছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভুলটা আমাদের ভুল, আমার দলের ভুল। এ ভুল কারো নয়, দলের তরফ থেকে যারা শিক্ষকরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আশা করি পরবর্তীকালে এই ভুলটা আমরা সংশোধন করে নেব। হ্যাঁ, সামনে নির্বাচন, আপনাদের জ্ঞান দেওয়ার অধিকার আমাদের নেই। আপনারাই অরিজিনাল জ্ঞান দেন, শিক্ষা দেন। সে কথা বলতে গেলে আজকে আপনাদের কাছে আমরা এসেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি কোনো নেতা নয়, আমি জাস্ট একটা কর্মী। আমি আপনাদের কাছে জানতে এসেছি
কোন শিক্ষক যদি কিছু বলতে চান এখানে এসে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। কোন শিক্ষিকা যদি কিছু বলতে চান আমি বলার সুযোগ দেব, আমি আপনাদের কাছ থেকে শুনতে এসেছি। আপনারা কি কেউ কিছু বলবেন? শিক্ষকরা কিছু বলবেন? কলেজের যারা প্রিন্সিপাল আছেন তারা কিছু বলবেন? কেউ বলবেন না? সবকিছু পেয়ে গেছেন? কলেজ থেকে কিছু বলবেন? বলবেন? আপনি আমাদের কান্ডারি, বীরভূমের লৌহ মানব। আমরা আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে তথা আমাদের বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্যে আমরা লড়াই করছি। আপনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়াই করব। কোন শিক্ষককে নির্দেশ দেওয়ার ক্ষমতা আমার নাই, সেই অর্জন আমি যোগ্যতা করি না। আর কেউ কিছু বলবেন? কলেজ তরফ থেকে কিছু বলবেন? ছিলে ফেলে দিয়েছে। সম্মানীয় অনুব্রত মণ্ডল মহাশয়কে আমার প্রণাম, সম্মান জানাচ্ছি সমস্ত কর্মীদের। উনি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছেন যে অনেক শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে আছেন। আমি বলবো এটাই আমাদের শক্তি। দলের জন্য আমরা বসবো, দাঁড়াবো, সব কিছু করবো, সুতরাং এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপারই নেই। দলের জন্য এইটুকু কষ্ট আমরা সহ্য করবো, জেনেই আমরা এসেছি। আর একটা কথা বলবো যে অনেক জনসমাগম, এতে কিন্তু আমাদের আত্মতুষ্ট হলে চলবে না। আমাদের দল এই শিক্ষক শিক্ষিকাদের যে এই সম্মান দিয়েছে, এর আগে কোনো দল এটা দেয়নি। তাই সেই সম্মানের প্রতিদান আমাদের দিতে হবে, এই জনসমাগম করে নয়। আমাদের সম্মানের প্রতিদান দিতে হবে ইভিএম এর মাধ্যমে। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আমি কয়েকটা কথা বলবো। আপনারা জানেন যে কথা রানা সিং বললেন, আমরা ত্রিপুরার ঘটনা জানেন? নিশ্চয়ই জানেন। 10,000 শিক্ষককে চাকরি ছাড়িয়ে দিয়েছে। আজকে 92 দিন হলো অনশন করছে। ওখানে বলেছিল না দিল্লি থেকে আসা কিছু লোক আমরা সোনার বাংলা করব, তাই ত্রিপুরাতে সামনে সোনার বাংলা আমরা দেখছি। আজকে 90-92 দিন হয়ে গেল, শিক্ষকরা অনশন করছে। পুলিশ তাদের লাঠি মেরে, সেখানে মহিলারাও আছে, শিক্ষকরাও আছে। তাদের কোনো মায়া নাই, দয়া নাই। চাকরিটা বামফ্রন্ট সরকার দিয়ে গিয়েছিল, তার জন্য ছাড়িয়ে দেওয়া হচ্ছে। কি রাজ্য! এ ভয়ঙ্কর একটা বুলডোজার চালানো হচ্ছে। এটা ঠিক অসম্ভব একটা, এটা তো উচিত নয়। শিক্ষকদের উপরে অত্যাচার করা ঠিক নয়। যে দলই করুক এটা একটা নোংরামি। যে দল চাকরি দেয় সে চাকরি খাবার অধিকার কারো নাই। তুমি তো জেনে শুনে চাকরি দিয়েছ, তুমি তো ইন্টারভিউ নিয়েছ, তারা পাস করেছে বলে তুমি চাকরি দিয়েছ, তাদের চাকরি খাবার অধিকার তোমার নাই। তাই মনে করি আপনারা দেখছেন, রানা বলল না, মধ্যপ্রদেশ 20 দিনের মাইনে দিয়েছে, উত্তরাখণ্ড 16 দিনের মাইনে দিয়েছে, ছত্তিশগড় 15 দিনের মাইনে দিয়েছে, ইউপি 15 দিনের মাইনে দিচ্ছে,
বিহার ভোট ছিল কথা সমানে ভুলে যাচ্ছে। আমি জানি না কেন বলছে, ওরা দিল্লি থেকে আসছে, এসে আজে বাজে কথা বলছে। ওরা বাংলার সংস্কৃত জানে না, নজরুল রবীন্দ্রনাথকে জানে না, বিবেকানন্দকে জানে না, রামকৃষ্ণ ঠাকুরকে জানে না, সারদা দেবীকে জানে না, নেতাজি সুভাষচন্দ্রকে জানে না। বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য তারা কিছুই জানে না। তারা ভুল ভাল বলে। বিশ্বভারতীতে আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সময় বলে সে এখানকার জন্মস্থান, কেউ বলে বহিরাগত, আবার এমন কথা প্রধানমন্ত্রী বলে বোলপুর জেলা। হ্যাঁ, বোলপুর তো আমাদের কোনো জেলা নাই, আমাদের জেলা তো একটাই, বীরভূম জেলা। তারা বাংলার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। তারা বলছে আমরা সোনার বাংলা করব। কি করবে বাংলাতে? তুমি আনফানের টাকা এখনো দাও নাই। তোমার কাছে আমরা 91,000 কোটি টাকা পাই, আমার টাকাটা দিয়ে দাও। আমরা তোমার কাছে ভিক্ষা চাইছি না, আমাদের 91,000 কোটি টাকাটা দিয়ে দাও, তাহলে মমতা ব্যানার্জি আরো অনেক কিছু করতে পারো। তোমরা বেঈমান সরকার, তোমরা ভাবছো বাংলাকে জব্দ করব, পারবে না। বাংলাকে জব্দ করা যায় না। বাংলার সম্বন্ধে তোমার জানা নাই। এখানে বিনয় বাদল দীনেশের জন্ম, এখানে ক্ষুদিরামের জন্ম। এই বাংলাকে যদি ভেবে নাও যে না, বাংলাকে আমরা জব্দ করব, দেখো নাড্ডাজি তুমি জব্দ হয়ে গেলে, অমিত শাহ তুমি জব্দ হয়ে গেলে। বাংলার মানুষ তোমাকে শিক্ষা দিয়ে দিল। বাংলার মানুষ বাংলার সম্বন্ধে খারাপ কথা বললে বাংলার মানুষ কিন্তু মানবে না। তাই আপনাদের কাছে আমি বলতে এসছি, আপনারাই মেন ভবিষ্যৎ বাংলার। আমরাই শিক্ষাতে বড় করে শিখিয়ে যাই। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আঙুল কেটে না হতো, জিভ কেটে না হতো, সেই অত্যাচার আমি জানি। আমি প্রতিজ্ঞা করেছিলাম বামফ্রন্ট তাড়াবো। শিউড়ি জেলা স্কুলের মাঠে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে না, আমরা বামফ্রন্টকে তাড়াবো। তাই বন্ধু, মমতা ব্যানার্জি কোনো অত্যাচার করে নাই। বলেছিল 11তে বদলা নয় বদল চাই, এখনো বলছি 21-এ বদলা নয় বদল চাই। আর আপনাদেরকে নিয়ে আজ বলি, আপনাদের আশীর্বাদ, আপনার মা বাবাদের আশীর্বাদ, আমরা 220 থেকে 230টা সিট আমরা আনবো। আমরা দেখেছি 34 বছর বামফ্রন্টের রাজ, 70 বছর কংগ্রেসের রাজ। তবে একটা কথা স্বীকার করতে হবে, অফিসিয়ালি বলতে পারছি না, অনেক সাংবাদিক বন্ধুরা এখানে আছে। সামনে নির্বাচন, নির্বাচনের পর বলবো, বললে কোনো দলকে প্রশংসা করা হয়ে যাবে। নরেন্দ্র মোদীকে একটা কথা বলতে চাই, তুমি ভারতের জন্য কি করেছো? তুমি একবার দাঁড়িয়ে বলো যে তুমি ভারতের জন্য কি করেছো, তুমি ভারতকে কি দিলে তুমি বলো। আপনারা প্রশ্ন করবেন না, আপনারা প্রশ্ন করবেন না যে নরেন্দ্র মোদী, তুমি আজকে পরপর 2 টার্মসের প্রধানমন্ত্রী, তুমি ভারতকে কি কি দিলে? মমতা ব্যানার্জি এসছে 11 সালে, মমতা ব্যানার্জি বাংলাকে সাজিয়ে দিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে বাংলার উন্নয়ন হয় না? একজন দাঁড়িয়ে বলুন যে বাংলার উন্নয়ন হয়। আমি বলছি, আমি আবার বলছি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি এখনো বলছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা এই রাস্তাঘাট দেখেছি, আমরা তো দেখেছি ঝকঝকে স্কুল, আমরা দেখেছি ঝকঝকে কলেজ। 34 বছরে কটা ইউনিভার্সিটি ছিল? 12টা। এখন কটা? 57টা। কে করলো? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলো। আমরা কেউ বলবেন না আজকে সরকারটাকে কোন জায়গায় নিয়ে গেছে?
কৃষক দিল্লিতে এই ঠান্ডায় দিনের পর দিন কষ্ট পাচ্ছে, তুমি ঘুরে তাকাচ্ছ না। আর তুমি কি বলেছিলে 14 সালে? তুমি বলেছিলে কৃষকের পাশে থাকবো, তুমি বলেছিলে বেকার ছেলে মেয়েদের চাকরি দেবো 2 কোটি করে, তুমি বলেছিলে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, তুমি তো দাও নাই। তুমি বেঈমান প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগে না? তুমি মানুষকে মিথ্যা কথা বলে ভোট দিলে, তুমি মানুষকে ভুল বোঝালে, তুমি ভারতবর্ষটাকে শেষ করে দিলে। তুমি আজকে তুমি BCCL বেচে দিলে, LIC বিক্রি করলে, ট্রেন বিক্রি করলে, স্টেশন বিক্রি করলে, এয়ারপোর্ট বিক্রি করলে। তারপর তুমি বললে আমি 2টো ব্যাংক বেচবো, তুমি 4খানা ব্যাংক বিক্রি করলে। তুমি আর কি বেচবে ভারতবর্ষে? তুমি তো ভারতবর্ষে অন্ধকার নামিয়ে আনলে, তুমি তো ভারতবর্ষে শেষ করে দিলে। তুমি দাঁড়িয়ে একবার বলো যে তুমি 8 বছরে ভারতবর্ষের জন্য কি করেছো? তুমি বলবে না? তুমি মানুষকে বলবে না যে আমি 8 বছরের জন্য এই তৈরি করেছি ভারতবর্ষের মানুষের জন্য? পারবে না। তোমার যে বুদ্ধি শুদ্ধি নাই, তোমার যে উন্নয়ন করার কোনো চেষ্টা নাই, তোমার শেষ করার চেষ্টা। তুমি আবার বলছো কি আমি সোনার বাংলা করব। তুমি তো গুজরাটে আছো, কেন সোনার বাংলা করতে পারছো না? তুমি তো ত্রিপুরায় আছো, কেন সোনার বাংলা করতে পারছো না? তুমি তো আসামে আছো, কেন সোনার বাংলা করতে পারছো না? তুমি তো হরিয়ানায় আছো, কেন সোনার বাংলা করতে পারছো না? তুমি তো উত্তরাখণ্ডে আছো, তুমি কেন সোনার বাংলা করতে পারছো না? তুমি তো বিহারে আছো, সেখানে পারলে না। তুমি তো ইউপিতে আছো, হ্যাঁ তুমি ইউপিতে পারছো, ভালো তুমি উন্নয়ন করেছো। তুমি 800 লোককে এনকাউন্টার করে মেরে দিয়েছো যোগী আদিত্যনাথ। তোমার লজ্জা লাগে না? তোমার মারতে লজ্জা লাগে না? তুমি কি মানুষ? তুমি মানুষ নয়। তোমাকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না। তুমি আজকে ইউপিতে কারো মুখ খোলার ক্ষমতা নাই, কোন স্বাধীনতা নাই। তুমি বললে তাদের এনকাউন্টার করছো। বাংলায় তো আছে, বাংলায় সব দল মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক খারাপ কথা বলছে, আমরা তো এনকাউন্টার করছি না। আর তোমরা মমতা ব্যানার্জির পেছু লাগছ। তোমাদের লজ্জা নাই? বাংলাটা কোন জায়গায় ছিল, আজ বাংলাটাকে কোন জায়গায় নিয়ে গেল। আমাদের চোখের সামনে একটা ইউনিভার্সিটি হচ্ছে। মমতা ব্যানার্জির চিন্তাধারা খারাপ বলতে পারবেন। আজকে সুপার হসপিটাল আমার জেলায় 3টে, মেডিকেল কলেজ আমার জেলায় রামপুরহাটে। এটা কি উন্নয়ন নয়? এটা কি ভাবা যায়? তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদেরকে নিয়ে আমরা বলতে এসেছি না, আপনাদের কাছে আমরা আলোচনা করতে আসি নাই, আপনাদের কাছে আমরা শিক্ষা নিতে এসেছি। আপনারা মাস্টার মশাই, আমরা মাস্টার মশাই বলি। এখনো পুরোহিতকে আমি পুরোহিত বলি না, মাস্টার বলে ডাকি। আলাদা সম্মান আছে। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, এই ভোট খুব ভয়ঙ্কর ভোট। আপনাদের প্রতি আমরা নির্ভরশীল, কারো কথা শুনবেন না। আপনাদের বুদ্ধি আছে, আপনারা জ্ঞান আছে। এই ভোটটা মমতা ব্যানার্জির পাশে থাকুন। মমতা ব্যানার্জির পাশে থাকলে বাংলাটার ভালো হবে। আমরা তো চাই না বাংলার কোনো ক্ষতি হোক। বাংলাতে অন্ধকার নেমে আসবে মমতা ব্যানার্জি না থাকলে। এই বাংলাটা সুন্দরভাবে থাকবে না। আমার চেয়ে মুখ্যমন্ত্রী কেউ ভালো জানে না। তার কোনো অহংকার নাই, তার কোনো গিদের নাই। সত্যিই সে গরিব ঘরের ব্রাহ্মণের মেয়ে। বাড়ি তার বীরভূম, তার মামার বাড়িও বীরভূম, তার বাপের বাড়িও বীরভূম।
একবারে সাধারণ ঘরের বাড়ি। জানেন তার বাড়ির জায়গার পরিমাণ জানেন? আমার মনে হয় আমার 2 তলা বাড়ি আছে, আমার জায়গার পরিমাণ অনেক অনেক বেশি। মমতা ব্যানার্জি তার দেশের বাড়ির জায়গার পরিমাণ শুনলে আপনারা হাসবেন। 2.5 কাঠা মাত্র তার ভিটে মাটি, একটা খড়ের চালের বাড়ি আছে। যদি বিশ্বাস না করে সামনে রামপুরহাট পেরিয়ে কুসম্বা আপনারা গিয়ে দেখে আসতে পারেন। খুব মধ্যবিত্ত ঘরের ব্রাহ্মণ ছিলেন, গরিব ব্রাহ্মণ, সেটা কিন্তু সে এখনো মেনটেন করে। তার কোনো অহংকার নাই, পায়ে তার হাওয়ায় চপ্পল, মাথার উপরে ডালের চাল। আমার বাড়িটা কিন্তু পাকা, তার বাড়িটা ডালের চাল। এবং পরনে 600 টাকা দামে ধর্মতলাতে শাড়ি কেনে। বিশ্বাস করবেন না আপনারা? আপনারা স্বাভাবিক বলবে যেটা কৃষ্ণমন্ডল গল্প করছে। খবর নেই, ধর্মতলা থেকে শাড়ি কিনে নিয়ে আসেন, একসঙ্গে 12টা শাড়ি কিনে নিয়ে আছে তাঁতের ধর্মতলা থেকে। তার যে কোনো অহংকার নাই, সে জানে মধ্যবিত্ত ফ্যামিলির কষ্ট। ওই জন্য মধ্যবিত্ত ফ্যামিলির সম্বন্ধে ওর এত চিন্তাধারা। আর তার জন্যই তো বাংলার মানুষের জন্য ওর চিন্তা। ও বলতো আমার এখানে যে বাংলার মানুষের জন্য আমার ঘুম ভেঙে যায় কৃষ্ণ। বাংলার মানুষের কথা মনে পড়লে, সেই হাহাকার দিনগুলো দেখলে আমার চোখ দিয়ে জল আসে। এই বাংলাকে কি করে ভালো করব, বাংলার মানুষ কি করে ভালো থাকবে, সব শ্রেণী আজ পর্যন্ত কোনদিন জাতিপাতি করে না। আর নরেন্দ্র মোদী, তুমি ভারতের প্রধানমন্ত্রী, তোমার তো অনেক টাকা, তুমি বাংলায় ঘোষণা করো সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক চাকরি খালি আছে, তুমি কেন দিচ্ছ না? বলো যে বাংলায় অনেক ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, আমি চাকরি দেব, আমরা খুশি হব। বাংলা খুশি হবে, দিতে পারবে না। তুমি নিতে জানো, দাও না কোনোদিন কাকু। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী দেয়, নেয় না। তাই আপনাদের কাছে আমি বলছি, এবারে সব শ্রেণীকে বলছি, আপনারা কিন্তু এবারে মমতা ব্যানার্জির পাশে থাকুন। আমি বলছি না তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে, আমি মুখ্যমন্ত্রীর পাশে থাকতে বলছি। যদি ভুল বলি আমাকে ক্ষমা করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।